আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আহ, প্রথমে আমি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ওয়েবিনার এআই ফর রিসার্চ, মেক ইট ইজিয়ার অ্যান্ড ফাস্টার। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি টপিক। কারণ এআই এর যুগে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন টুলস দেখতে পাচ্ছি, যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদেরকে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম সহজ এবং দ্রুত সময়ে করে দিচ্ছে। তো এআইটাকে আমরা রিসার্চে কিভাবে কাজে লাগাইতে পারি, কিভাবে এটা আমাদের রিসার্চটাকে আরো বেশি প্রোডাক্টিভ করতে পারে এবং টাইম এফিশিয়েন্ট সময় বাঁচাইতে পারে। তো সেই সেই সকল কিছু টুলস নিয়ে, টুলস এর উপরে আজকে আমরা কিছু ইনসাইট আমাদের শ্রদ্ধেয় এস এম শিহাবুদ্দিন স্যারের কাছ থেকে দেখবো। তো এই পর্যায়ে আমি আমাদের আজকের সেশনের সেশন চেয়ার এম নওশাদ আলী স্যারকে আজকের সেশনটা পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ আশাফুল। আজকে আমাদের যে ওয়েবিনার এআই ফর রিসার্চ মেক ইট ইজিয়ার অ্যান্ড ফাস্টার, আমাদের এই সেমিনারের এই ওয়েবিনারে আমাদের কিনোট স্পিকার হচ্ছেন ডক্টর এস এম শিহাবুদ্দিন স্যার। আমাদের সাথে স্যার আসলে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন পড়ে না, আসলে আমরা জানি, কারণ স্যার আমাদের অনেক পরিচিত। আমাদের বহুত বছর ধরে আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে আছি। এবং স্যার গ্রিন ইউনিভার্সিটিতে অনেক বছর ছিলেন। এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উনি চেয়ারপারসন এবং প্রফেসর হিসেবে আছেন। স্যারের রিসার্চ ফিল্ড মেইনলি হচ্ছে ডিপ লার্নিং, ইমেজ প্রসেসিং, রিনিউয়েবল এনার্জি সাইডেও স্যার অনেকদিন ধরে কাজ করছেন। স্যারের রিসার্চের প্রতি যে প্যাশন আছে সেটা আমরা সবাই মোটামুটি জানি। বহু বছর উনি রিসার্চের সাথেই জড়িত এবং অনেক রিসার্চ গ্র্যান্ট সাকসেসফুলি হ্যান্ডেল করেছেন, এবং এখন অনেক রিসার্চ গ্র্যান্ট উনি রানিং কন্ডিশনে আছে। সেই সাথে আহ, স্যারের সম্পর্কে কিছু বলতে গেলে বলতে হয় যে স্যার কারেন্টলি রিসার্চ ফিল্ডে বেশ রিনাউন্ড একজন রিসার্চার বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড। স্যারের কারেন্ট সাইটেশন 2800 প্লাস, এবং স্যারের রিসার্চ আর্টিকেল 170 প্লাস। স্যার বহু বছর ধরেই ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন এই ফিল্ডে কাজ করছিলেন। সেই সাথে এখন মাল্টিডিসিপ্লিনারি ফিল্ডে অনেক রিসার্চে উনি কন্ট্রিবিউশন করছেন ফ্রিকুয়েন্টলি এবং কনস্ট্যান্টলি। তো আমাদের এই যে আজকের যে যে টপিক, যে আমরা রিসার্চে এখন সবাই অনেক অনেক নতুন নতুন অনেক কিছু আমরা টুলস সম্পর্কে আমরা জানি না, যেগুলো আসলে রিসার্চে অনেক আমাদের হেল্প করে আর কি, বা আমরা ইউজফুল টুলস সম্পর্কে আমরা জানতে পারবো বা আমরা যারা রিসার্চে যারা আগ্রহী তারা আমরা আসলে অনেক কিছু জানি না, বা আমরা আমাদের কিছু ছোটখাটো কিছু হেল্প হলে সেটা হচ্ছে, বা কোনো কোনো টুলস আমাদের কোনোটা হচ্ছে গিয়ে ফিগার ড্র করতে সুবিধা হয়, কোনটা হচ্ছে প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে সুবিধা হয়, বা কোন টুলস গুলো আমাদের আসলে ইউজ করলে আমরা আসলে অনেক বেশি বেনিফিটেড হবো, এই সম্পর্কে আজকে আমাদেরকে আহ, যে একটা ব্রিফ একটা আইডিয়া দিবেন হচ্ছে আমাদের আমাদের কিনোট স্পিকার ডক্টর শিহাব স্যার। তো আমি আর লেনদেন না করে আমি শিহাব স্যারের কাছে ফ্লোরটা ছেড়ে দিতে চাচ্ছি। স্যার যেন, স্যার প্লিজ আপনি প্রেজেন্টেশন বা আমাদেরকে হেল্প করেন। তো আজকে আমাদের আসলে যে প্ল্যান সেটা হচ্ছে যে আমি মানে মানে আউট অফ কিউরিওসিটি বিভিন্ন এখন তো অনেক অনেক টুল আসছে এআই এর উপরে, প্রায় বিভিন্ন আমার নিউজ ফিডে আসে, তো ওগুলা দেখে দেখে মাঝে মাঝে বিভিন্ন জিনিস ট্রাই করি। তো ট্রাই করার পরে যেগুলা আমি দেখছি যে আসলে মোটামুটি আমাদের বিভিন্ন কাজে হেল্প হয় সেগুলো আমি আইডেন্টিফাই করছি এবং সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। আর তারপরে যদি এর বাইরেও আরো বেশ কিছু টুল থাকতে পারে যেটা ইউজফুল, তো আমরা আমাদের অডিয়েন্স থেকে তারাও যদি কিছু কিছু জিনিস শেয়ার করতে চায় তাহলে আমরা ওইটাও একটু দেখবো, যাতে আমরা সবাই মিলে আসলে টুলগুলো সম্পর্কে জানি এবং আমরা কোনটা কিভাবে ইউজ করা যায় সেটা একটু আমরা অ্যাওয়্যার হই আর কি। আর এখানে সবসময় একটা মানে আমাদের একটা হেজিটেশন থাকে যে এআই টুল আমি ইউজ করব কি করব না। তো এটার জন্য আমি বলবো যে আসলে এআইটা আমাদের কাজটাকে ইজি করার জন্য, যেমন এজেন্ট এআই চলছে, সেটা তো আমার ইমেলে হেল্প করে। তো এরকম বিভিন্ন আমি যে কাজটা আসলে করতাম, আমি হয়তো একটা ফিগার বানাইতাম বা আমি হয়তো একটা লিটারেচার রিভিউ করতাম, তো সেই কাজে এআই যদি আমাকে হেল্প করে ডেফিনেটলি সেটা যদি রিলায়েবল হয় তো সেই হেল্পটা আমরা আসলে নিতে পারি, আমার আন্ডারস্ট্যান্ডিং এ। তো আমি প্রথমে
আপনাদেরকে দেখাই যে কালকে আমি আমার ওয়াইফ আপনার ইংলিশে মাস্টার্স করতেছে, তো তাদের একটা টাস্ক ছিল যে পার্টিকুলার পেপারটা, এই পেপারটা রিমুভাল অফ নিউট্রিয়েন্টস and bioelectricity generation from institutional wastewater using constructed wetland microbial fuel cell. তো এইটা একটা পার্টিকুলার পেপারকে আমরা অ্যানালাইসিস করতে হইতো। তো ইসলাম এই ডকুমেন্টটা, এটা এমপিএইচ একটা ক্লাসের একটা অ্যাসাইনমেন্টের টাস্কের একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা এটা কালকে আমি বানাইছিলাম। তো মেইনলি একটা পেপারকে পড়ে সেটাকে ডাইসেক্ট করা, যে আসলে এই পার্টিকুলার পেপারটা, এই পার্টিকুলার এটা পেপারটা টাইটেল এটা যেখানে। আচ্ছা, তো এইখানে নিচে এক্সপেরিমেন্টাল ডিজাইন, তারপরে এক্সপেরিমেন্টাল ডিজাইনটাকে একটা ফিগারের আকারে প্রেজেন্ট করা হচ্ছে এখানে। তারপর অপারেশন স্টেপস, তারপরে এই স্টেপস গুলো কি যেন ফিগার থেকে আমরা বুঝতে পারি। এই মেথডের লিমিটেশনসটা কি সেটা আইডেন্টিফাই করা আছে। মেইন রিসার্চ আউটকামসটা কি, পারফরমেন্স ম্যাট্রিক্স গুলা কি কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে সেটার উপর বেস করে ফিউচার ডিরেকশন গুলা কি কি আছে। তো এটা একটা পেপারে কাইন্ড অফ ডাইসেক্ট করা হয়েছে। তো এই ডাইসেক্ট করাটা আমরা মানে অনেক সময় ডিফিকাল্ট, আমরা যারা নতুন কোন একটা পার্টিকুলার টপিকে পেপার পড়ি তখন আমাদের যেটা হয় যে ওইটা পেপারটা পুরোটা পড়ে বোঝাটা অনেক কঠিন। তো আমরা যদি ওই সময় একটু হেল্প নেই যে পেপারে যে কি ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলাকে যদি কেউ গুছায় আমাদের সামনে দেয় তাহলে হয়তো ওইটা পড়ে আমাদের বুঝতে অনেক সময় সুবিধা হবে, কারণ একটা পেপার অনেক কথা থাকে সব হয়তো আমাদের লাগে না। তো সেটারই একটা টুল হচ্ছে দেখেন পারপ্লেক্সিটি। তো এই পারপ্লেক্সিটি টুলটা যেটা করে সে একটা ডকুমেন্ট অ্যানালাইসিস করে। তো এখন এইখানে মনে করেন আমি এই যে পেপারটা আমি দেখাইলাম, এই পেপারটা আমি ডাউনলোড করে রাখছি। এটা হচ্ছে সেই paper। এই পেপারে কিন্তু এই যে মানে টোটাল ইয়েটা করা আছে যে কি কিভাবে পেপারটা লেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইন পেপারটা। এটা বেসিক্যালি একটা আপনার ওই মানে একটা নর্মাল ওয়েস্ট ওয়াটার টয়লেট বানানো, এই টয়লেটের মাধ্যমে আমরা মানে ইয়ে ওয়াটারে মানে ওয়াটারে যাতে কন্টামিনেশন না হয় সেটার মাধ্যমে আমরা এটা ইউজ করি। আর এই টয়লেটটা নর্মাল খুব লো পাওয়ারে চলে, আর বায়ো ওয়েস্ট থেকে এই পাওয়ারটা জেনারেট। এখন এই পেপারটা আমি যদি পারপ্লেক্সিটিকে দেই, দেওয়ার পরে আমি বললাম যে অ্যানালাইজ এই চারটা জিনিস ধরেন আমি একটা মানে পার্টিকুলার পেপারটা পড়ে এটা বের করতে চাচ্ছি। তো এইটা দেখি কিভাবে ও আমাদেরকে অ্যানালাইসিস করে দেয়। তো সে কিন্তু দেখেন সোর্সে দেখেন যে সে কিন্তু শুধু এই পেপার পড়ছে তা না, এটার সাথে রিলেভেন্ট লিটারেচার রিভিউর আরো বেশ কিছু জিনিস কিন্তু স্টাডি করছে, সেটা এখানে দেওয়া আছে কিছু জিনিস এটার সাথে একটু দরকার বুঝার জন্য পড়ছে, পড়ার পরে এখানে অ্যান্সারটা দিচ্ছে। তো অনেক সময় যেটা হয় যে এই কাজটা করতে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু এইখানে আমি একটা সামারি আকারে দেখতে পাচ্ছি যে আমার পার্টিকুলার মেথড মেইন যে বায়োফুয়েলের যে কনস্ট্রাকশন সেটা কিভাবে করা হয়েছে সেটা এখানে লেখা আছে। সেটা এক্সপেরিমেন্টাল সেটআপটা কিভাবে করবো সেটা লেখা আছে। সিস্টেমটা কিভাবে অপারেট হয়, একদম কি ইনফরমেশন গুলা কিন্তু পেপার থেকে তুলে নিয়ে আসছে। তখন যেটা সুবিধা হয় যে আমার পুরো পেপারটা আমি অল্প সময় পড়তে পারি। এবং এখানে দেখেন যে স্যাম্পলিং কি ছিল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিভাবে করা হয়েছে, তো এগুলো আমাদের লিটারেচার রিভিউতে লাগে। তো এখানে আমি সামারি পেয়েছি, লিমিটেশনস কি কি ছিল এবং এরিয়া অফ অ্যাপ্লিকেশন যা যা আমরা চাইছি সবই কিন্তু বের করে নিয়ে এসে দিচ্ছি। তো তাহলে এইটা হতে পারে আমাদের একটা ডকুমেন্টেশন। তো এইখানে দেখেন যে ও যে এই রেফারেন্সটা দিচ্ছে, এই রেফারেন্সটা কোথা থেকে নিচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চাইলে সেটাও নিয়ে আর আমাদের যদি পরবর্তী পেপার লিখতে যাই তখন এগুলো আমরা চাইলে সাইড করতে পারবো। প্রত্যেকের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। তো তাহলে এইটাকে আমরা এক্সপোর্ট কিভাবে করতে পারি? তো এক্সপোর্ট করার জন্য
আমি গতদিন যেটা করছিলাম সেটা হচ্ছে আমি এটাকে কপি পেস্ট করে নিয়ে আসছিলাম। তো আজকেও সেটা করতে পারি। আমি এক্স্যাক্টলি চাই না। আর এখানে কিছু করসপন্ডিং মানে আরো যদি কিছু কোয়েশ্চেন আসে সেটাও এখানে ওরা সাজেস্ট করতেছে যে কি কি ধরনের কোয়েশ্চেন এর পরে আসতে পারে। তো সেটা আমরা নিতে পারি। তো আপাতত এখানে একটু দেখে নিই। এখানে একটু কপি করলাম। কপি করার পর ডকুমেন্টে এইখানে মোটামুটি ইনফরমেশনটা আমার চলে আসলো। যদিও রেফারেন্স গুলা দেখেন এই যে এখানে যা যা রেফারেন্স সেগুলো এখানে লিস্ট আকারে চলে আসছে। তো পরে আমরা লাগলে ওই পেপার গুলাকে প্রপার রেফারেন্সিং ফরম্যাটে আমরা নিতে পারবো। যে 21টা সোর্স ওরা ইউজ করছে সবগুলো এখানে লিস্টেড চলে আসে। আচ্ছা, এখন এইখানে অনেক সময় যেটা হয় যে আমি যদি আরো ডিপ লেভেলে যেতে চাই, যদি এই পেপারটা অত ডিপ কোনো পেপার না, বেসিক নর্মাল পেপার, বাট যেমন ধরেন আমি এর আগে একবার করছিলাম যে আমি 2টা ইউনিভার্সিটি কারিকুলাম দিছি। হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ট্রিপলি কারিকুলাম আর লেটস সে গ্রিন ইউনিভার্সিটি ট্রিপলি কারিকুলাম। না বলছি যে এটা এখানে কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখো যে কোন কারিকুলামে কি কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সে কিন্তু খুব সুন্দরভাবে ওইটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে দিতে পারে। আমি যদি সিলেবাসের ভেরিয়েশন চেক করতে চাই সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে এখন এটা হচ্ছে আমাদের একটা টুল, এবং এখানে আমরা একাধিক পেপারও দিতে পারি। যতটুকু আমার মনে আছে যে এখানে 4টা পেপার, 4টা ডকুমেন্ট একসাথে দেওয়ার পরে দিতে পারি ফ্রি ভার্সনে। আর এর বেশি কিছু হইলে তখন আমাদেরকে অন্য কোনো কাজ করতে হবে। এখানে দেখেন আমি কোন মডেল দিয়ে অ্যানালাইসিস করবো সেটা আমি সিলেক্ট করতে পারি। এখন তো অনেকগুলো মডেল আছে, আর এটা হচ্ছে ডিপ রিসার্চের জন্য। তো ডিপ রিসার্চ এটা ফ্রি ভার্সনে নাই। আর এখানেও আমরা যদি কোনো প্রজেক্ট বা করতে চাই, এগুলো আমাদের ফ্রি ভার্সনে নাই, তো সেটা আমরা আপাতত এখানে ইউজ করতেছি। আচ্ছা, এখন দেখেন এই সেম কাজটাই আরেকটা টুল আছে, সেটা হচ্ছে নোটবুক এলএম। এইটা খুবই ভালো, এটা গুগলের। তো নোটবুক এলএম ঠিক সেম কাজটাই করে। যে ওকে যদি আমি একটা ডকুমেন্ট দিই, দেখেন এটা একটা ইয়ে করবে, নতুন একটা tool। এখানে আমি মনে করেন এই পার্টিকুলার পেপারটা দিলাম। তো দেওয়ার পরে ও কি করবে, অলরেডি টেক্সটটা যখন ইম্পোর্ট করতেছে ও কিন্তু তার নিজস্ব একটা অ্যানালাইসিস করে ফেলতেছে। করার পরে এখানে জাস্ট একটা সামারি লিখছে। এই সামারিটাই হচ্ছে ওই যে আমি এখানে যে সামারিটা কালকে ইউজ করছিলাম, এটা হচ্ছে যে ওই সামারিটা, পুরো পেপারটার মূল কথাটা এখানে সামারি আকারে থাকে যে এই টেক্সটটা। তো এই টুলে আমরা যেটা করতে পারি যে এখানে আমি দেখলাম যে হচ্ছে critically, এখানে শুধু একটা দিলাম। তো দেখি দেখেন ও কিভাবে একদম ডিপ একটা ইয়ে করে এই অ্যানালাইসিসটা করবে। এবং ও এখানে দেখেন যে পারপ্লেক্সিটিতে যে লিমিটেশন গুলো বলা হয়েছে জাস্ট মেনশন করা হয়েছে। যে স্কেলে লিমিটেশন আছে, ম্যাটেরিয়ালস এ লিমিটেশন আছে, ক্লাউডের এনার্জি আউটপুট, কিন্তু অত ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা হয়। কিন্তু এখানে দেখেন যে প্রত্যেকটাকে কেন এটা লিমিটেশন সেটাও কিন্তু এখানে বলা আছে। The study emphasize the need for further validation in diverse municipalities with varying wastewater characteristics and environmental conditions to expand its applicability. ঠিক আছে, এবং এখানে যে রেফারেন্সটা এটা ঠিক পেপারের কোন টেক্সট থেকে রেফারেন্স নিয়ে এই কথাটা বলা হয়েছে সেটা এখানে লেখা আছে। কেন এটা বলবে, যে কনক্লুশন থেকে ওই টেক্সট নিয়ে অ্যানালাইসিস করে কিন্তু এটা বলছে। তো সেই রেফারেন্স গুলো আমরা এখানে পাই, এবং এটা হচ্ছে রেফারেন্স বলতে ওই পাঁচগুলো ডকুমেন্টের ভিতরে কোন সেকশন বা সাবসেকশন থেকে এটা ইয়ে এক্সট্রাক্ট করে বলা হয়েছে সেটা এখানে আমরা নিতে পারি। এবং এখান থেকেও আমরা চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারি। এখন আমি বলবো না যে শুধু আমরা কপি পেস্ট করে নিয়ে নিয়ে আসবো, বা এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্সিং। ধরেন আমি একটা হোমওয়ার্ক করতেছি, এখানে আমার কাজটা আগে ইজি হচ্ছে, এবার পেপারটা না পড়েও আমি পেপারে
মূল সামারিটা কিন্তু এখানে বুঝতে পারছি। তো এখন এই ইয়েটা আমার কেন পছন্দ, নোটবুক এলএম এর আরেকটা খুবই পাওয়ারফুল একটা জিনিস আছে, এটা হচ্ছে মাইন্ড ম্যাপ। তো এইখানে এই যে পেপারটা দেওয়ার পরে এখানে আমি দেখেন একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে বলবো। তো মাইন্ড ম্যাপটা হচ্ছে যে পুরা ডকুমেন্টটা কিভাবে স্ট্রাকচার করা আছে সেইটা ও মানে ওইভাবে সাজাবে, তখন আমাদের দেখবেন বুঝতে খুবই সুবিধা হয়। যে কোনো ইভেন আমার ইয়েতে যখন আমি কারিকুলাম অ্যানালাইসিস করতেছিলাম এই মাইন্ড ম্যাপটা আমাদের অনেক কাজে আসে। দেখি এখানে আমার বানাচ্ছে, wait করি। এই যে মাইন্ড ম্যাপটা তৈরি হচ্ছে, সেটা মাইন্ড ম্যাপটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন যে এই যে ডকুমেন্টটা, এটা হচ্ছে ডকুমেন্টের মেইন টাইটেল, এটা ওয়েটল্যান্ড মাইক্রোওয়েভ ফুয়েল সেল। তো এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্টের ভিতরে কি আছে, পারপাস, সিস্টেম ইভালুয়েটেড, কি ফাইন্ডিংস এন্ড ইমপ্লিকেশন। তো মনে করেন আমি হয়তো কি ফাইন্ডিংস কি আছে এখানে, প্ল্যান্টেড ভার্সেস আনপ্ল্যান্টেড, নিউট্রিয়েন্ট রিমুভাল এফিসিয়েন্সি বা ইলেকট্রিক এফিসিয়েন্সি কত বলা আছে, টু নেগেটিভ 94.6%, প্ল্যান্টেড এন্ড এখানে ট্রু পজিটিভ 90%। তাহলে দেখেন এই যে ইনফরমেশনটা খুব সহজে গুছানো ভাবে আছে। তাহলে এই মাইন্ড ম্যাপটা আমাদের জন্য খুব ইজি হয় যে পেপারের কোথায় কি ইনফরমেশন আছে সেটা আমরা বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে ধরেন রেজাল্টস যদি আমি যাই, রেজাল্টস এরকম ভাগ ভাগ করা আছে। আপনার মেথোডোলজিতেও আমরা দেখে দেখে যেতে পারবো যে লেটস সে স্যাম্পলিং আর অ্যানালাইসিসটা কিভাবে করা হয়েছে। দেখেন থ্রি স্যাম্পল, মানে থ্রি কম্পোজিট স্যাম্পলস ফ্রম জায়গা থেকে নেওয়া হয়েছে 2 সপ্তাহ পর পর, 21 গ্রাম স্যাম্পলস, স্ট্যান্ডার্ড প্রসিডিউর, প্যারামিটার মেজার, টোটাল নাইট্রোজেন কি কি প্যারামিটার মেজার করা হচ্ছে সেখানে লিস্ট করা আছে। তাহলে এটা আমাদের আবার পেপারটা পড়তে হয়, আবার খুঁজতে হয়। তো এই কষ্টগুলা এখান থেকে অনেকটা কমে আসে। তো এই হচ্ছে আমাদের এই মাইন্ড ম্যাপের এই কনসেপ্টটা, এটা আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে। তো এইটা ধরেন আপাতত আমরা এই ডকুমেন্টের মধ্যে নিয়ে আসি কিন্তু। আর মাইন্ড ম্যাপটা আমাদের আসলে জাস্ট বুঝার জন্য, এটা কোনো ওভাবে ডকুমেন্টেশন বা ইয়েতে কাজে লাগবে না। তো এখন ধরেন এরকম একটা ডকুমেন্ট রেডি করার পরে আমরা এইখানেও চাইলে ওই যে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারি। এখানে এটা সম্ভবত অনেকগুলো ডকুমেন্ট দেওয়া যায়, আমি তো 10টা ডকুমেন্ট দিলাম, বললাম যে এই 10টা পেপার অ্যানালাইসিস করে তারপরে একটা কম্পারেটিভ মানে ইয়ে দাও, একটা টেবিল বানিয়ে দাও, সেটা হয়তো আমরা এখান থেকে নিতে পারবো। আমাদের আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন জায়গায় আমি পড়ে দেখছি, তো সেটাও আমরা করতে পারবো। আচ্ছা, এইবার ধরেন এই যে পার্টিকুলার ডকুমেন্টটা, এটা আমি একটু সেভ করে রাখি। এইবার এইটাকে আমরা নিয়ে যাই ন্যাপকিন ডট এআই। আমি কি কি দেখছি, পারপ্লেক্সিটি দেখছি, এরপরে দেখছি নোটবুক এলএম, আর এবার দেখবো ন্যাপকিন। তো ন্যাপকিনটা হচ্ছে যে আমার ফিগার বানানোর জন্য। তো ধরেন আমি একটা টেক্সট মোটামুটি যেহেতু জেনারেট করতে পারছি, এবার এই টেক্সটের উপর বেস করে আমরা কোনো ফিগার বানাইতে পারি। তাহলে দেখেন যে আমি ন্যাপকিন ডট এআই তে ঢোকার পরে, এটা জাস্ট আপনি আপনার জিমেল আইডি দিয়ে ঢুকলেন, ঢোকার পরে এখানে আমি একটা নতুন ন্যাপকিন ক্রিয়েট করব। তো ন্যাপকিন ক্রিয়েট করার জন্য বললে আমরা একটা ডকুমেন্ট এখানে ইম্পোর্ট করতে পারি, নিজেরা চাইলে টাইপও করতে পারি, অথবা ড্রাফট এআই দিয়ে সার্চ করে দেখতে পারি। তো আপাতত আমরা এখানে ইম্পোর্ট দিলাম, তারপরে আমি এই যে যেহেতু ওয়ার্ড ফাইলটা বানাইছি ধরেন সেটা দিলাম, দেওয়ার পরে আগেরটা লোড করে ফেলছে। তো বেসিক্যালি আমাদের যে ডক ফাইলটা দিচ্ছে, ডক ফাইলের ইনফরমেশনটা এখানে চলে আসবে, কপি পেস্ট করে, যেটা জাস্ট চলে আসছে।
আসার পরে আমরা এখানে যে কোনো এই সেকশনটাকে আমি একটা ফিগারে কনভার্ট করতে পারি। যেমন ফর এক্সাম্পল ধর এটা যেমন এই যে স্যাম্পলিং এন্ড অ্যানালাইসিস, তো এইটা যে চারটা পয়েন্ট আছে বুলেট পয়েন্ট, এটাকে যদি আমি এখন এখানে ক্লিক করি, দেখেন এই চারটাকেও অ্যানালাইসিস করে একটা ফিগার বানানোর চেষ্টা করবে এবং স্মার্টলি অ্যানালাইসিস করবে। কিন্তু চিন্তা করবে যে চারটা টেক্সট আছে, চারটা কি ধরনের লাইন, কি ধরনের আইকন হতে পারে, প্রসেসটা কি হতে পারে। তো ফর এক্সাম্পল যে এরকম অনেকগুলো ফিগার কিন্তু দেখেন ও বানায় ফেলছে, তো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন। তাহলে ধরেন আমি আর একটু মোড়ে যাই, মোড়ে গেলে আরো কিছু স্যাম্পল দেখাবে। আচ্ছা ধরেন এই ফিগারটা আমাদের পছন্দ হয়েছে, এটা ফিগার পছন্দ হওয়ার পরে এবার আমি এটার ভিতরে যদি ঢুকি, এইটার আবার কোন কালার স্কিমটা আমরা নিব সেটা আমরা সিলেক্ট করতে পারি। তো ধরেন আমি এই কালার স্কিমে এটা নিলাম, নেওয়ার পরে এইটা যথেষ্ট সুন্দর, এটা আমরা একটা ফিগার ইউজ করতে পারবো। চাইলে আপনি ধরেন এই লেখাটা একটু উপরে আছে, এটাকে একটু নামায় নিলাম বা এটা বাদ দিতে পারবো। হ্যাঁ, তাহলে বেশি আছে চলে আসছে। তারপরে ধরেন এই লেখাটা, এটা মনে করেন আমি চাইলে এটাকে একটু বড় করলাম, মানে সব রকম এডিট করা যায় আর কি। এটাকে একটু লার্জ করলাম, ফিগারের জন্য ধরেন এটা একটু লার্জ করে নিলাম, ফন্ট চেঞ্জ করা যায়, আইকনও চেঞ্জ করা যায়, সবই করা যায়। তো যাক এই ফিগারটা খুব সহজে আমরা বানায় ফেলতে পারি। এটা আমাদের অনেক টাইম সেভ করবে, কারণ এই ধরনের ফিগার বানানো সহজ হবে না। এবং এখানে দেখবেন যে আইকন গুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু রিজনেবল। ওয়াটার স্যাম্পলস এর জন্য ওয়াটার স্যাম্পলস, নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশনের জন্য এটা, বায়োলজিসিটি মেজারমেন্টের জন্য এটা, দেখেন এটা রিজনেবল একটা ইয়ে দিচ্ছে। এটা ইনফ্যাক্ট ধরেন এইটা আমি বাদ দিয়ে দিই। তারপরে এইটাকে এবার আমি ধরেন এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করলে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ এক্সপোর্ট করতে পারি, আবার ট্রান্সপারেন্টও করতে পারি। তো ধরেন আমি আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, এটা 3x রেজলিউশন আছে, একদম হাই রেজলিউশন, মাঝে মাঝে রেজলিউশন নট ব্যাড। এটা চাইলে পাওয়ার পয়েন্ট পিডিএফ, এটা হচ্ছে এসভিজি, এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এর পিএনজি। তো ধরেন আমি আপাতত পিএনজি নিলাম, অথবা আপনি এখানে কিবোর্ডে কপি করে জাস্ট ডকে পেস্ট করতে পারেন। তো আমি আপাতত পিএনজি নিয়ে ডাউনলোড করে রাখলাম। আর এইটাও আমার লাইব্রেরিতে সেভ করা থাকে, এই যে আমি একটা ডকুমেন্টে কাজ করতেছি, এটা যে কোনো সময় আমি আবার ওখানে যেতে পারবো। তাহলে এই যে এইখানে যেমন স্যাম্পলিং অ্যানালাইসিসটা করার পরে, এটা আমরা আমাদেরও যে কোনো টেক্সটে যখন আমরা লিস্ট ডাউন করি, আমরা চাইলে খুব সহজে একটা ফিগার বানায় ফেলতে পারবো। হুম। তো ন্যাপকিনটা আমার কাছে খুবই অ্যামেজিং লাগে, কারণ ও যে ফিগার গুলো বানায় ইজ ভেরি প্রফেশনাল। এটাকে একটু crop করে নিলাম। আর এটা আমার খুব তাড়াতাড়ি আমি এটা ফিগার বানায় ফেলতে পারি, যেটা আমাদের প্রেজেন্টেশন বলেন, পেপারে বলেন, বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় এটা আসলে আমরা ইউজ করতে পারবো। তো ধরেন এটাকে জাস্ট একটা সেন্টার নিয়ে আসলাম, তাহলে আমার কি হলো, এই যে যে ম্যাথোডোলজিটা এইটা কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারবো। তো এইভাবে আমরা ন্যাপকিন ইউজ করে করে কাজ করতে পারি। আবার ইনফ্যাক্ট দেখেন যে ন্যাপকিনে আমি ব্ল্যাঙ্কও নিজেরা টাইপ করে নিতে পারি, অথবা এআই তেও দিতে পারি। যে ধরেন অলরেডি সোর্সেস অফ এনার্জি, এটা একটা মানে সার্চ দিলাম, তো একটা নতুন ন্যাপকিন তৈরি করবে, সেও খুঁজে খুঁজে এখানে টেক্সট নিয়ে আসবে। এই টেক্সট আনার পরে এই পুরো জিনিসটা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা সোর্সেস অফ এনার্জি কি সুবিধা অসুবিধা সব ডকুমেন্ট করে ফেলতে হবে। এইখানে যদি আমি এই পুরো ডকুমেন্টের একটা সামারি ফিগার জেনারেট করতে চাই, যেটা আমরা এখান থেকে করতে পারবো। দেখি, এবং এটা কমপ্লিটলি ফ্রি, এখন পর্যন্ত ফ্রি, এবং এটা শেয়ারও করা যায়, অনেক কিছু করা যায়। তো দেখেন যে এখানে একটা খুব সুন্দর ফিগার কিন্তু এরা বানায় ফেলছে। আর আপনি যদি চান
যে আমি কাস্টমাইজে যাব, এখানে আপনি লিখতে পারেন আপনার কি ধরনের প্লট লাগবে বা প্লটের টাইপ যদি থাকে। অনেকে অনেক রকম আছে, আমি ল্যাপটপ জানি না, ফানেল উইথ অ্যারোস, তারপরে প্রসেস, এমপ্লিফিকেশন প্রসেস, কন্ট্রোল, এরকম বিভিন্ন যদি আপনি নাম জানেন তাহলে ওই পার্টিকুলার ফিগারটা বানাইতে পারবেন। ওইভাবে আপনি এটা হরিজন্টাল নাকি ভার্টিক্যাল নিবেন, এই ডিটেল লেভেলটা দেখেন, এখানে কিন্তু বেশি ডিটেল নাই। আমি যদি আপনার ডিটেল চাই তাহলে প্রত্যেকটার নিচে আবার টেক্সট অ্যাড করবো, তো সেরকমও আমরা দিতে পারি। যেমন এখানে টেক্সট অ্যাড করছি, অ্যাড করার পরে আমরা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে ধরেন এখানে এই হয়ে গেল আমার ফিগার, যথেষ্ট সুন্দর একটা ফিগার। এবং আমরা চাইলে এখানে অনেক কিছুই চেঞ্জ করতে পারি, ইনক্লুডিং এই আইকনটাও পরে আপডেট করে নিতে পারি, আইকনটাকে একটু ছোট করে নিতে পারি, অনেক কিছুই করা যায় এখানে। দেখি, আবার এখান থেকে ধরেন আমি একটা সংখ্যা কমায় ফেলবো, বাড়াবো, এরকম অনেক কিছুই এখানে আমরা করতে পারবো। ধরেন এইটাও আমি জাস্ট দেখেন এক্সপোর্টের চেয়ে আমি ইম্পোর্টে নিলাম, তারপরে পরে নিয়ে আসলাম, লাস্টেরটা রেখে দিই। ফিগার এটা আমাদের আগে এটা বানাইতে প্রায় 3-4 ঘন্টা লাগতো, এই লেভেলের একটা ফিগার। তো সেটা আমরা এখন আপাতত কম সময়ে বানাইতে পারি। আচ্ছা, এরপরে এটা তো আমরা দেখলাম ন্যাপকিন। আর এরপরে আমরা আরেকটা জিনিস আমি পাইছি যেটা বেশ ভালো মনে হয়েছে, এটা হচ্ছে আপনার কনসেনসাস। কনসেনসাস এই একটাও হচ্ছে লিটারেচার রিভিউর জন্য খুবই ভালো। তো যেটা আমরা এখানে করি যে মনে করেন এটা যেমন আমি পার্টিকুলার একটা টপিকের উপরে let's say, ধরেন আমি একদম জেনারেল না দিয়ে আমি ধরেন আমি দিলাম যে ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট ইন এশিয়ান সোলার পাওয়ার প্ল্যান্ট পায় নাকি। এখানে একটা মনে করেন এখানে আমরা আসলে এটা জাস্ট একটা টপিক দিলাম, আমি ধরেন একদম বলে উঠি যে এবং এখানে আমি চাইলে এটাকে টেবিল আকারেও বলতে পারি যে মানে রেজাল্টস ইন টেবুলার ফর্ম। কি কি করতেছে, এই জিনিসটাকে খুঁজতেছে কি কি পেপার আছে। তো এখানে এটাও মানে আমাদের জন্য যেটা সুবিধা হবে যে ধরেন পার্টিকুলার টপিকে যে পেপার গুলা আছে সেগুলো আমি মোটামুটি বের করে নিয়ে আসতে পারি। তো দেখেন এই জিনিসটা একদম রিসেন্ট পেপার গুলাকে ও কিন্তু বের করে নিয়ে আসে, কি ট্রেন্ড আছে সেটা আমরা মোটামুটি বের করে নিয়ে আসি। এখানে আমি যদি ফিল্টার অপশনে যাই, আমরা ইভেন ফিল্টার করতে পারবো যে কত বছরেরটা নিবে, কোন র্যাঙ্কের জার্নাল গুলা নিবে, অ্যাটলিস্ট একটা সাইটের সাথে থাকতে হবে কিনা, এই প্রি প্রিন্টটা বাদ দিবে কিনা, মানে প্রিন্টটা বাদ দিলাম। তারপরে মেথোডোলজি কি ধরনের, কোন কোন দেশে। আর ধরেন আমি 2020 থেকে দেখি, সাইটেশন অ্যাটলিস্ট যেন একটা থাকে। এবার আবার বলে দিতে গেছে, আবার বড় দেখা, তাহলে যেটা সুবিধা হয় যে ও আমার মানে লিটারেচার সার্চটা করে দিল, কোনো একটা টেবিল আসলে এরপরে আমি নিজে নিজে এটার উপরে কাজ করতে পারবো। আচ্ছা, আমাদের ওই ইয়েতে সবই বের হয়ে গেছে, তাহলে একটা কাজ করি, একটা এই শুধু একটা সাইড থাকবে। এখানে সবই মনে হয় আচ্ছা, এখানে পেপার গুলাকে লিস্ট ডাউন করে দিচ্ছে। তাহলে আমরা যেটা করতে পারি দেখেন যে আমি যদি আগের ওইটাতে চলে যাই,
আমার আগের রেজাল্ট হচ্ছে এখানে যেটা দিল যেটা দুটো result। কারণ এই এই যে আমার প্রথমে যে রেজাল্ট আমি পাইছিলাম এইটাকে আমি চাইলে এখন এক্সপোর্ট করতে পারবো। এখানে ডাউনলোড করা যায়। এটাই আমি ডাউনলোড চাচ্ছি না, আমি পুরোটাই এখান থেকে ডাউনলোড করতে হবে। কপি সাইটে এসে এইখানে সাইটেশন নেওয়ার পর আমি আসলে কোন ধরনের সাইটেশন নিব, ধরেন আমি নিউমেরিক নিলাম বা হার্ভার্ডটা নিলাম বা যে কোনো একটা নিতে পারি। তারপর এটা কপি টেক্সট করলাম, করার পরে এইবার আমি এখানে আচ্ছা এখানে সাইটেশন গুলো আসছে কিন্তু টেবিলটা ভেঙে গেছে, কপিটা শুধুমাত্র আমরা ইয়ে হিসেবে করছি। সাইটেশন চলে আসছে কিন্তু আমাদের টেবিলটা ঠিক মতো আসে নাই, টেবিলটা একটু ইয়ে হয়ে গেছে। পেস্ট করা তো formatting এ না, এখানে আসবে হচ্ছে share। আচ্ছা এই মেনলি মানে প্রবলেমটা হয়েছে এই টেবিলটা যখন কপি করে আনতেছি ওই ইয়েতে ওটা চলে আসতেছে, বাট ওইটা আমাদের জন্য অত সমস্যা না, পরবর্তীতে এটা আমরা যতটুকু দরকার হবে ওইভাবে আমরা সাজিয়ে নিতে পারবো। বাট যেটা হচ্ছে কি যে এর পাওয়ারটা অনেক, দেখেন ও ঠিকই এখানে ইয়ে করে ফেলতে পারে। এটা ছাড়া এখানে রিসার্চ হাব আছে, ওইখানে আপনি দেখতে পারবেন যে কি কি ধরনের জিনিস নিয়ে মানুষ চাষ করতেছে, কি কি হচ্ছে, নিজের পেপার গুলো এখানে ওই হাবে অ্যাড করে। আচ্ছা এইটা দেখলাম কনসেনসাস। এইবার দেখেন যে আরেকটা আছে সাইজ স্পেস। তো ওই সাইজ স্পেসে আমরা এই সিমিলার কাজটা করতে পারি। সাইজ স্পেসে গেলে আপনি সার্চ দিতে পারবেন, প্রচারিত করতে পারবেন, কিন্তু এটা যে সমস্যা যে এটার প্রাইসিং আছে এবং আমি যখন এক্সপোর্ট করতে যাব তখনই টাকা চাইবে। কিন্তু এইটা একটা টুল আছে যেটা আমার কাছে খুব মানে কাজে লাগে, এটা হচ্ছে যে এআই রাইটার। তো এআই রাইটারটা হচ্ছে দেখেন আমরা যারা অনেক সময় লিখি, লেখার সময় আমাদের একটা ইয়ে তৈরি হয়ে যায়, মানে কাইন্ড অফ মেন্টাল ব্লক তৈরি হয়ে যায় যে আমি এখন কি লিখবো, লেখা আসতেছে না। তো ফর এক্সাম্পল ধরেন আমি দেখলাম যে protein, এরকম ভাবে লিখতেছি, লিখতে লিখতে ও এখানে এসে আপনি মনে করেন যে আপনার কি লেখা বুঝতেছে না, তখন চাইলে ওকে বলতে পারবে তুমি একটু কিছু লিখে দাও। তো ইভেন উইথ সাইটেশন কিছুটা টেক্সট অ্যাড করে দিবে, যে দেখেন এআই লিখতেছে, ও আমার কথার সাথে মিলে বাকি আরো কিছু কথা লিখবে। তো ধরেন আপনি লস অফ পটেনশিয়াল দেখেন সেটার সাথে মিলাইছি কিন্তু যে লস অফ পটেনশিয়াল দ্যাট ক্যান বি হার্নেসড টু অ্যাড্রেস দ্য কান্ট্রিজ এনার্জি ক্রাইসিস অ্যাজ বাংলাদেশ গভর্নমেন্ট একদম মিলাই মনে হচ্ছে যে আমি লিখছি, এগুলো হয়তো এটা লিখি। তাহলে এইভাবেও লিখতে পারে এবং এখানে এরকম সাইটেশন জেনারেট করে। এবং এইটা যেটা শুধু চ্যাট জিপিটি তে এই ধরনের সার্চ টার্চ দিলে যেটা হয়, চ্যাট জিপিটি অনেক ধরনের সাইটেশন বানায় নিয়ে আসে যেগুলো আসলে রিয়েল ওই কোনো পেপার নাই, কিন্তু এখানে এরকম না। এখানে এই ধরনের পেপার অলরেডি এক্সিস্ট করে, তাহলে এখানে যে আমরা রেফারেন্সটা আছে এইটা। এখন সমস্যা যেটা হলো যে এখান থেকে আমি কপি করতে পারবো না, এই রেফারেন্স সহ কপি করতে পারবো না। যেটা করতে হবে যে হয়তো আমাকে এইটা বুঝে এটা কোন পেপার সেটা বের করে এই টেক্সটটা হয়তো আমি ফ্রিতে হেল্প নিতে হবে, আর না হলে আমাদেরকে চলে যেতে হবে ইয়ে। তো এই ধরনের এখানে বেশ কিছু অপশন আছে যে আপনি এআই লিখবেন, প্যারাগ্রাফ বা আউটলাইন জেনারেট করা, কিছু কিছু টেক্সট অ্যাড করা, এগুলো সবকিছু এখানে মোটামুটি করা যায়। তো এটা আমি নিয়ে আসি।
তো তাহলে দেখেন যে এভাবে চলে আসে, যে রেফারেন্স গুলো কিন্তু আসে না, রেফারেন্স গুলো তখন আমাকে আবার আস্তে আস্তে ঠিক করতে হবে। আবার আমি চাইলে উইদাউট রেফারেন্সও টেক্সট লিখতে পারি। আচ্ছা, এখন এইখানে দেখেন আরো কি কি অপশন আছে, যে ইন্ট্রোডাকশন, কনক্লুশন। কারণ আপনি একই কথা বলতেছেন, আবার চাইলে একটা অপোজিট আর্গুমেন্টও লিখতে পারেন, যে আমি বলতেছি যে সোলার প্যানেল খুব ভালো, খুব ভালো, সব ভালো, কিন্তু আসলে সোলার প্যানেল কেন তাহলে বাংলাদেশে হচ্ছে না, তো সেটা যদি আমি লিখতে চাই, এটা বললে ও আবার ওইটা লিখে দিবে, অপোজিট আর্গুমেন্টও এখানে লিখবে। যে মানে যে their single form of the address। তো ওইটা দেখা কি, যে আমি একটা পয়েন্ট যে ডিসকাশন করতেছি, সেই ডিসকাশনটা ওইখানে আমরা ওভাবে তৈরি করে নিতে পারি। তো এইটা আমার কাছে বেশ ভালো লাগছে, এটা আরো বেশ কিছু অপশন আছে, সেগুলো মোটামুটি, তবে এইটা ছিল মোটামুটি আমাদের আহ কোয়াইট ইউজফুল একটা টেক্সট। তো এটাও আপাতত কপি করে নিয়ে আসলাম, এখানে কোনো রেফারেন্স বা সাইটেশন অ্যাড করা হয়নি, কিন্তু আমি বলি না, বললে ও রেফারেন্স সহই অ্যাড। এটা হচ্ছে আমাদের মানে কিছুটা হয়তো আমি যদি রাইটিং ব্লকে পড়ি, বা কিছু কিছু সময় একটা জিনিস নিয়ে ইন্ট্রোডাকশন সবসময় লিখতে মন চায় না, একই কথা বারবার আসতে থাকে, তো তখন হয়তো আমরা এটা দিতে পারবো। তো এখন এইটা ধরেন আমাদের মোটামুটি এই এইটা আমি ইউজ করছি, কখনো কখনো খুব বেশি ইউজ করা হয় না এটা, আহ, বাকিগুলা ইউজ করা হয়েছে। আর এখন দেখেন যে এই পুরো জিনিসটা যদি এখন আমি গামাতে নিয়ে যাই, অনেক সময় ধরেন আপনাকে বলবো যে এই পার্টিকুলার পেপারের উপরে একটা প্রেজেন্টেশন বানাই নিয়ে আসো, বা আপনি নিজের পেপারের উপরে একটা প্রেজেন্টেশন বানাই নিয়ে আসো, দেখা গেছে আগের স্লাইড টাইড কিছু নাই। তো আমরা তখন চাইলে মনে করেন, আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড জেনারেট করতে পারি কিভাবে, যে ধরেন আমি যে লেখাটা লিখছি সেটার উপর বেশ করেও করা যায়, আমি জাস্ট একটা প্রম্পট লিখেও করা যায়, আবার ডকুমেন্ট ইম্পোর্টও করা যায়। তো ধরেন আমি এটা ইম্পোর্ট করবো, import করার জন্য আমি যে ফাইলটা বানাইছি সেই ফাইলটা সেটা একটু সেভ করে নিই। ধরেন আমরা এখন দেখুন যে পেপার উপর কাজ করছি, এইটার উপরে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে চাই। তো সে কি করবে, এই টেক্সট গুলো অ্যানালাইসিস করবে, করার পরে একটা প্রেজেন্টেশন বানাবে। তো এটা আমি ইভেন জাস্ট একটা প্রম্পট লিখেও করতে পারতাম, বাট যেহেতু ধরেন আমি অলরেডি একটা জিনিসের উপর কাজ করছি, আমি দেখি যে ওইটা রিলেটেড করতে পারিনি। তো এখন ধরেন এইখানে এই যদি আমার অনেকগুলা স্লাইড বানাইতে হয় তাহলে টাকা পে করতে হয়, টোটাল 9টা স্লাইড পর্যন্ত আমি বানাতে পারবো। এখানে ইমেজ ও এআই থেকে জেনারেট করবে, তো মানে এমনি ইমেজ ইউজ করবে না, কিন্তু আমরা চাইলে বলতে পারি যে তুমি স্টক ইমেজ গুলো আছে সেগুলো ইউজ করতে পারো। আর এখানে ধরেন কনসাইজ আছে, এক্সটেন্সিভ আছে, ডিটেইল আছে। এখানে দেখেন যে কিছু থিম আছে, এই থিম যে কোনো একটা ধরেন আমি এটা চুজ করলাম, করার পরে আমি একটু জেনারেট করি। তো এখন ও যেটা করবে যে আপনার টপিকের উপর বেস করে এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাই দেবে, 9টা স্লাইড থাকবে। তো ওইটা হইতে পারে আমার একটা স্টার্টিং পয়েন্ট, যেটার উপরে বেস করে আমি ভবিষ্যতে ধরেন এই টপিকের উপরে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবো। তো ইনিশিয়াল যে কাজটা, কন্টেন্ট গুলো পড়াটাও তো অনেক সময় একটু টাইম কনজিউমিং, তো সেইটা আমাকে ও টাইম সেভ করে দিতে পারে আর কি। সেন্স, তো একটু দেখি কিভাবে তৈরি হচ্ছে এটা। আমি যেহেতু একটু কনডেন্স দিচ্ছি, এখানে প্রচুর টেক্সট নিয়ে আসতেছে, তো এটা দরকার ছিল না। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে, যদিও সে ভালো হয়ে যাবে, ঠিক যেরকম চাইছি সেরকম হয় নাই। যাক, আমরা একটা কাজ করি, আরেকটা ট্রাই করি। ধরেন আমি একটা জাস্ট ফর্ম দিয়ে ট্রাই করি।
Fine, আমি নিলামে আচ্ছা দিলাম note। এখানে ও কি করবে, এই টপিকের উপর ফার্স্টে নিচে যেহেতু আপনার টেক্সট নেই, ও নিজে একটু স্টাডি করে কিছু টেক্সট নিয়ে আসবে। টেক্সট আনার পরে সে স্লাইড গুলোকে আস্তে আস্তে সাজাবে। এটাই আছে। আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমার ইমেজ সোর্সটা এআই না দিয়ে আমি স্টক ফটো দিব, তাহলে একটু ভালো হবে। এটা কম সাইজ আছে, ঠিক আছে। এবার দেখেন, এটা আমার আসলে বেসিক্যালি এটা আমার অনেক টাইম সেভ হয়েছে। বিভিন্ন সময় তোমার টপিকের উপরে তাড়াতাড়ি করে এটা বানায় নিয়ে তারপরে ওই ওই এআই এর উপরে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা নামায় তার উপরে এডিট করতাম, তাহলে আমার ইনিশিয়াল টাইমটা অনেকখানি কম লাগে। আর একটা ফর্ম স্ক্র্যাচ তৈরি করতেও কিন্তু প্রায় 30-40 মিনিট লাগে যা শুধু কন্টেন্ট করতে। তো এখানে মোটামুটি ওরা মানে বেশি ছবি ইউজ করে না, এখানে একটা দুটো ডেটা আর এমনি বেসিক কন্টেন্ট নিয়ে আসছে, প্রচুর টেক্সট পাইছে। লাস্ট একটা ছবি হতে দিবে এখানে। এই, ঠিক আছে, তাহলে দেখেন যে এই হয়ে গেল আমাদের প্রেজেন্টেশন। তো এটা আমরা চাইলে এখান থেকে প্রেজেন্ট করতে পারি, অথবা দেখেন এখান থেকে আমি এক্সপোর্ট করবো, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট। এটা আমি পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারি পুরোটাই, গুগল স্লাইড হচ্ছে। আনার পরে আমরা এটা ইয়ে হয়ে গেছে, চলে আসছে, এটা থেকে download হচ্ছে। ডাউনলোডে আপনার পাওয়ার পয়েন্টে শুধু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে এটা যে আমাদের বানানো আছে ইনফরমেশনটা থাকে, তো এটা সরানো যায়, এটা আমি দেখা দিচ্ছি কিভাবে। ঠিক আছে, দেখছেন এই যে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেছে। এইবার এই আর কি, মানে এখানে জাস্ট একটু টাইম সেভ করার জন্য একটা মানে ইউজফুল। আবার অনেক যেহেতু নিজেরা লিটারেচার রিভিউ করে, এটা খুব বেশি সুন্দর হয় নাই, হয়তো টেক্সটটা আর একটু ইয়ে করলে একটু ভালো হতো। অনেক সময় খুব সুন্দর দেয়, এবার একটা বেশি সুন্দর হয় নাই। তো আপনি যদি ধরেন এখানে এই সব জায়গায় নিচে ক্যানভা ইয়ে আছে না, এখানে দেখবেন যে গামা অ্যাড করা আছে, এটা সরাইতে হলে আপনি যাবেন রিভিউতে, রিভিউ না, ভিউ, স্লাইড মাস্টারে যাবেন। স্লাইড মাস্টারে যে এগুলাতে জাস্ট এগুলো সরাই ফেললে এটা থাকবে, প্রত্যেকটা স্লাইড থেকে সরাই ফেললে ওখানে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু কাজ করলে আপনি নিজের হয়ে গেল জিনিসটা। তখন আমি সবগুলো করলাম না, আমি just সবগুলা ইয়ে করলাম, এটা তারপর দেখবেন আর থাকবে না, মোটামুটি এগুলোতে চলে গেছে। এই, তো এই হচ্ছে মোটামুটি আমরা 6টা টুল দেখলাম। এগুলো আমার কাছে মনে হচ্ছে মানে খুব বি ইউজফুল, ঠিক মতো ইউজ করতে পারলে। আদার দেন আরো তো অনেক টুল আছে যেগুলো আমরা ইউজ করি, যেমন জোটেরও বলেন, আমরা যে ডেটা র্যাপার ইউজ করি। ডেটা র্যাপার না, ডেটা র্যাপার, ডেটা র্যাপার, এই ডেটা র্যাপারটা আমাদের ডিলের জন্য ভালো। তো এগুলো অনেক কিছু আমরা ইউজ করতেছি আজকাল, যেটা আমাদের মানে আউটকামটা ভালো করতেছে। আর ওগুলোর মধ্যে সবগুলোতে এখন এআই ইন্টিগ্রেটেড হয়নি, বাট মোটামুটি সবগুলাতে আস্তে আস্তে এআই এর যেটা আসতেছে, যেমন ক্রেজিতে এআই আছে,
আপনার ক্যানভার মধ্যে এআই ইন্টিগ্রেটেড করা আছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা চাইলে ভবিষ্যতে ওগুলো ইউজ করতে পারবো। তো এটাই ছিল মেইনলি সবগুলো টুলের মধ্যে। আরো অনেক টুল আছে, বাট যেগুলো আমি মোটামুটি ইউজ করছি আমার কাছে মনে হচ্ছে যে কুড বি ইউজফুল ফর টাইম সেভিংস, আর একটা মোটামুটি একটা রিজনেবল ভালো আউটকাম দেওয়ার জন্য এটা কুড বি ইউজফুল। এই হচ্ছে মোটামুটি আমার প্রেজেন্টেশন। তো তারপরে হয়তো আপনাদেরও আরো কিছু টুল থাকতে পারে যেগুলা আপনারা ইউজ করছেন, যেটাতে আমি কভার করি নাই। আমি মেনলি পারপ্লেক্সিটি, নোটবুক এলএম, ন্যাপকিন, কনসেনসাস, সাইজ স্পেস আর গামা, এই ছয়টা কভার করলাম। তো থ্যাংক ইউ সবাইকে। নমস্কার। আহ, আমার কিছু কোশ্চেন ছিল। বলো ভাইয়া। স্যার, আমার বেসিক্যালি দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে যে আহ, আমরা দেখতে পারলাম যে এআই দিয়ে খুব সুন্দর ইনফোগ্রাফিক বা ইমেজ জেনারেট করা যাচ্ছে, বাট আমরা এটাও জানি যে রিসার্চ ওয়ার্কের টোটাল যে ওভারঅল এনভায়রনমেন্ট, একটা পেপার বা একটা আর্টিকেল, এটা কাইন্ড অফ ফর্মাল এবং প্রফেশনালও হতে হয়। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে একটা লুক্রেটিভ ডিজাইন আমি তৈরি করতেছি এআই দিয়ে, এবং অন দ্য আদার সাইড আমার ওখানে প্রফেশনালিজম বা ফর্মালিজম মেনটেন করতে হচ্ছে, এই দুইটার মধ্যে যে সেন্স অফ ব্যালেন্সিং, এটা আমরা আসলে কিভাবে মেনটেন করতে পারি? অ্যান্ড স্যার, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আহ, আপনি ডেমনস্ট্রেট করলেন যে এই বিভিন্ন এআই টুলগুলোতে আমাদের সামটাইমস কমান্ড দিয়ে হচ্ছে আমাদের আউটপুটটা নিয়ে আসতে হচ্ছে। এখন স্যার, আমরা জানি যে এআই তে আমরা কি ধরনের কমান্ড দিচ্ছি সেটার উপর বেস করে আউটপুটটা আসলে ভ্যারি করে। তো আপনি যে এই টুলগুলো হচ্ছে এক্সপ্লোর করেছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে কমান্ডগুলো কি ওয়ার্ড বেসড হলে কি খুব এফিশিয়েন্ট আউটপুট দিচ্ছে, অথবা ইলাবোরেটিভ কমান্ড দিলে হচ্ছে আউটপুটটা বেটার আসতেছে? So, স্যার, এই দুইটা কোয়েশ্চেন। থ্যাংক ইউ। মানে তোমার প্রশ্নগুলো খুবই ভ্যালিড, এবং আমিও মাঝে মাঝে চিন্তা করি যে পার্টিকুলার ফিগার গুলা আসলে পেপারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা। ডেফিনেটলি প্রেজেন্টেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। পেপারের ক্ষেত্রে মানে আমার যেটা, আমি ওই দিন একটা ফিগার বানাইতেছিলাম, দেখা নিতে পারি না। তো এখন দেখো, আমি যে ফিগারটা বানাইতেছিলাম একটা পেপারের জন্য, বা আমার আন্ডারস্ট্যান্ডিং এ এটুকু আমি একটু কাজ করলে এটা ভালো হবে। তো আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি। তো আমার মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এ যে যদি একটা পেপার ইনফরমেশন ক্যারি করে, আসলে একটা অডিয়েন্সকে, যেমন ধরো আমি এখানে তিনটা ফিগার, এটা হচ্ছে প্রাইমারি সোর্সেস অফ প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক্স এর ব্রেকডাউন, আর প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক্স এর ব্রেকডাউন। আর এটাকে ধরো আমি বি সি নিয়ে এটা একটা ফিগার বানানোর কথা ভাবতেছি আর কি, যে এরকম একটা ফিগার হবে। তো আমার আন্ডারস্ট্যান্ডিং এ এইটা এখনো রিজনেবল আছে, যে একটা পেপারে আমি দিতে পারি যদি আমার মেসেজটা রিডারকে তার কনসেপ্ট বুঝতে সুবিধা হয়। তো সেইটা আমার ধারণা হবে। তবে ডেফিনেটলি এটা একটা ডেলিকেট প্রসেস, আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে আসলে এইটা পেপারের যে নর্ম, সেই নর্মের সাথে যায় কিনা। তবে মানে মানে যেহেতু ওখানে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, ফিগারটাকে আমরা মডিফাই করতে পারবো। মানে আমি সবসময় মনে করি যে আমার স্টার্টিং পয়েন্ট হিসেবে ভালো, কারণ আমি ধর পাওয়ার পয়েন্ট যে এই সবগুলো আইকন খুঁজে এনে টেক্সট এনে প্রথমে আগে এভাবে বসাইতেই আমার অনেক সময় লাগবে। তো সেই সময়টা আমি সেভ হচ্ছে, তারপরে হয়তো আমি ওদেরকে এডিট করলাম। তো এটা একটা পসিবল। আর সেকেন্ড যেটা বলছো যে প্রম্পটে, ডেফিনেটলি প্রম্পট এখন এইটা হচ্ছে এখনকার, মানে আমি যদি ফিলোসফিক্যালি চিন্তা করি যে কদিন আগে দেখবা যে চ্যাট জিপিটি তোমার একটা এজেন্ট মডেল দিচ্ছে, চ্যাট জিপিটি এজেন্ট। তো ধরো কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু অনেক সময় এখন দেখা গেল বেসিক কোড লেখার অত সময় বা সুযোগ নাও হতে পারে, তাদেরকে বেসিক্যালি ডিফারেন্ট এজেন্ট কনফিগারেশন করতে হবে যাতে সে একটা পার্টিকুলার টাস্ক করতে পারে। তো সেরকম আমরা যদি ধরো প্রম্পটটাকে কিভাবে লিখলে বেস্ট আউটকাম পাওয়া যায় সেটা শিখতে পারি, এবং সেটারও আলাদা ডিসকাশন আছে, প্রম্পটেরও কিছু গ্রামার আছে, সেই গ্রামার ধরে ধরে লিখতে হয়। আমি অতটুকু এটাতে এখন এক্সপার্ট হইতে পারি নাই, তবে আমি দেখছি যে আমি যত ডিটেলসে প্রম্পট লিখি এবং আমি নিজে কিছু ইনফরমেশন যখন ফিড করি তখন ওইটা
আউটকামটা ডেফিনেটলি অনেক অনেক ভালো হচ্ছে। হাসান ভাইও হয়তো এখানে একটু দিতে পারেন যে আমরা প্রম্পট লেখার কিছু গ্রামার যদি জানা থাকে শেয়ার করতে পারেন। আহ, আমার 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 ব্যাপারটা হচ্ছে যে অনেকটা এক্সপেরিমেন্টাল আসলে। প্রম্পট হয়তো কিছু কিওয়ার্ড আছে এবং আপনি যেটা বললেন গ্রামার আছে, বাট আমি পার্টিকুলারলি কি আউটপুট চাচ্ছি সেখানে ওর সাথে ইফেক্টিভলি কমিউনিকেট করাটা ইম্পর্ট্যান্ট। এখানে আমি কতটুকু ইনফরমেশন ওর মধ্যে ওকে ফিড করতেছি এবং সেটার বেসিসে ও ও বেসিক্যালি অ্যান্সার জেনারেট করে। সো জিনিসটা আসলে কংক্রিট কোনো রুল নাই যে এইভাবেই আমি আমার আহ, কি বলে প্রম্পটটাকে রেডি করব। এখানে অনেকটা এক্সপেরিমেন্টাল। আমার মনে হয় যে দ্য মোর উই উইল বি ইউজিং এ পার্টিকুলার টুল, the better we'll be understanding how nicely the tool will be giving a output. এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। বাট দেয়ার মাইট বি সাম আদার স্মার্ট ওয়ে, বাট আই এম নট কোয়াইট অ্যাওয়ার অফ দ্যাট ওয়ান হ্যাঁ, তবে টিল এটা নাও। তো আমাদের একটু পড়াশোনার দরকার আছে, বা হয়তো আরেকটা সেশন এটার উপরেও হইতে পারে ভবিষ্যতে, যে কি ধরনের প্রম্পট, কোন প্রম্পটে কিরকম রেজাল্ট দিচ্ছে, এটা আমরা একটু ভালো শিখতে পারলে আমরা আমাদের জন্য লাভ হবে। একটা টুলের বেস্ট ইউজটা আমরা করতে পারবো আর কি। থ্যাংক ইউ স্যার। তো আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, এমডি রাজীবর পলাশ। কাইন্ডলি আনমিউট ইউর মাইক্রোফোন এন্ড আস্ক ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। আহ, আমি স্যার এর আগে আপনি যে গাম অ্যাপ্লিকেশনটা দেখাইলেন স্যার, এটা আমি ইউজ করেছিলাম এবং এই জায়গা থেকে আমি আসলে খুবই ভালো একটা ফিডব্যাক পেয়েছিলাম। এটা ইউজ করে আসলে আমার খুব উপকার হয়েছিল। স্যার আমার এখন দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হলো আমরা যেটা আপনি দেখালেন যে কনসেনসাস অ্যাপ্লিকেশন যেটা আছে, যেটার মাধ্যমে আমরা লিটারেচার রিভিউ আসলে করতে পারতেছি বা সামারি করতে পারতেছি। তো এই জায়গায় কি স্যার আমরা যে ওপেন অ্যাক্সেস গুলো আছে আমাদের পেপারে, শুধু সেইগুলোর জন্য লিটারেচার রিভিউ করতে পারতেছি, নাকি যেগুলো ওপেন অ্যাক্সেস নাই সেইগুলোও আমাকে আসলে প্রোভাইড করতেছে? এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো স্যার, আমরা নোটবুক এলএম বা অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে যে বিভিন্ন রকম লিমিটেশন গুলাকে অ্যানালাইসিস করতেছি পেপারের, এবং তারা আমাদেরকে বিভিন্ন রকমের সোর্স গুলো দিয়ে দিচ্ছে যে আসলে এটা কোন পেপারের লিমিটেশন কোথা থেকে আসছে। তো আমাদের কি কি স্যার এইটা পুনরায় আবার সেই সোর্সে গিয়ে চেক করে দেখার প্রয়োজন আছে কিনা যে আদৌ এই লিমিটেশনটা আছে কিনা, বা বায়াসড হয়ে কোনোভাবে আমাদেরকে লিমিটেশন দিচ্ছে কিনা? এটা চেক পুনরায় আবার চেক করার প্রয়োজনীয়তাটা কতটুকু স্যার? এই দুইটা কোশ্চেন যদি একটু বলতেন। না মানে সেকেন্ডটা আগে অ্যান্সার করি, যে অবশ্যই প্রয়োজন আছে। মানে ধরো এইটা একটা টুলের মতো, মনে করো তুমি তোমার একটা স্টুডেন্টে বললো না যে তুমি 10টা পেপার পড়ে আসো তো, তাই না, তুমি এটা টেবিল দাও, ও যতই দিক তুমি কেউ তোমাকে তো ওই জিনিসটা ভেরিফাই করতেই হবে। তো আমাদের এইটা হচ্ছে আমার ইনিশিয়ালি ও একটা ড্রাফট দিল, ড্রাফট দেওয়ার পরে আমি কিন্তু আসলে পেপারটা লিমিটেশন গুলা দেখে বোঝার চেষ্টা করব। এবং আমি পেপার মানে যেটা সুবিধা হয় কি, যে আমি যখন একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেছি, তখন আমি যখন পেপারটা খুলবো তখন আমি কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে হ্যাঁ এটা মেক সেন্স, এরকমই ব্যাপারটা। আমি স্পেশালি ধরো কনক্লুশন বা ফিচার ওয়ার্কের ওইখানে হয়তো এই সেম লিমিটেশন কথাগুলো বলা আছে। তো এটা আমাদের ডেফিনেটলি ভেরিফাই করতে হবে। এইটা আমাদের একটা মাথায় রাখতে হবে যে এআইটা হচ্ছে একটা মানে আমার হিসেবে ওই দিন একজন একটা ভালো এক্সাম্পল দিচ্ছে, যেটা একটা ক্যালকুলেটরের মতো। ধরো হচ্ছে আমি আগে লগ 7 ক্যালকুলেট করতাম, কিন্তু এখন আমি একটা ক্যালকুলেটরে লগ 7 দিব আর ওর ভ্যালুটা চলে আসবে। তো তার মানে এখন আমি ভ্যালুটা আনার পরে ওইটা তো আমাকে ভেরিফাই করে দেখতে হবে যে হ্যাঁ, এই ভ্যালুটা দিয়ে আসলে কাজ হচ্ছে কিনা। ভ্যালুটা হয়তো ভুল নাই, কিন্তু আসলে আমি যেটা চাইছি সেটা আমি পাইছি কিনা। আচ্ছা, আর তুমি যে প্রথম কোয়েশ্চেনটা করছো সেটা ভুলে গেলাম। প্রথম কোয়েশ্চেন একবার বলো তো, যে তুমি জামাটা ভালোভাবে ইউজ করতে পারছিলে, তারপর কোয়েশ্চেনটা কি ছিল তোমার? স্যার ওই কনসেনসাস অ্যাপ্লিকেশন থেকে লিটারেচার রিভিউ করলে এটা কি শুধু ওপেন অ্যাক্সেস এর জন্য হ্যাঁ, আসে? এখন এদের বিভিন্ন ওয়েবসাইটে লেখা আছে, যেমন কনসেনসাস, মানে ওদের ওয়েবসাইটে লেখা আছে যে ওদের প্রায় 3.5 লক্ষ পেপার ওদের ডেটাবেজে আছে। তো যখন আমরা সার্চ দিই তখন ওই ডেটাবেস গুলো থেকে বের করে ওরা এটা করে। এখন আমার ধারণা যে প্রত্যেকটা, যেমন সাইজ স্পেসের একটা সার্টেন ডেটাবেজ আছে, এই ডেটাবেসটা যে পুরা ধরো মানে পুরা ইনক্লুসিভ সমস্ত পেপার এখানে আছে, আমি এটা ডাউট করবো।
তবে হয়তো মেজরিটি অফ দ্য মেইন পেপার আছে। তবে হ্যাঁ, এটা সত্য, আমার আমার আন্ডারস্ট্যান্ডিং এ যে সবই যে ওপেন সোর্স পেপার তা না, এদের হয়তো ডেটাবেস থেকে মানে সাবস্ক্রিপশনের থ্রু কিছু কিছু পেপার এদের inherited থাকতে পারে, ব্লান্ডারলি বলা কঠিন হবে। তবে ওদের ডিক্লারেশন থেকে দেখে নিতে হবে যে টুল ইউজ করবো, ওদের ডিক্লারেশন থেকে দেখে নিতে হবে। তবে আমার আমার গেস হবে যে ওদের পেপারটা যে পুরোপুরি এক্সক্লুসিভ তা না। তবে আমি বিভিন্ন সময় বিভিন্ন মানে সার্চে, ধরো আমি যখন আমার রিলেটেড টপিকে সার্চ করি যেটা সম্পর্কে আমি জানি, আমি দেখছি যে পেপার যেগুলো বের করে নিয়ে আসে এটা কোয়াইট রিলেভেন্ট এবং একদম ইম্পর্টেন্ট পেপার গুলা বের করে নিয়ে আসতে পারে, এটা আমি দেখছি আমার নোন টপিকে। এখন তো জাস্ট ধরো র্যান্ডম সিলে দিলাম, এই জন্য অতটা মানে জাজ করতে পারতেছি না। তো ডেফিনেটলি লিমিটেশন কিছুটা আছে, বাট ওই স্টার্টিং পয়েন্ট হিসেবে ভালো আমার হিসেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আছে সাকলাইন মোস্তাক। আসসালামু আলাইকুম স্যার। আপনার স্যার, আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা ছিল, সেটা ওই যে প্রম্পট রিলেটেড আর কি। তো আমি দেখা যাচ্ছে যে কোনো একটা আহ, আমি কি শেয়ার করবো স্যার? হ্যাঁ হ্যাঁ করো। আচ্ছা, তো আমি কোন একটা মানে পার্টিকুলার টপিকে আমি কিছু মানে ইনফরমেশন চাচ্ছি, ধরলাম চ্যাট জিপিটি থেকে চাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে আগে লিখি যে আমি পেপার লেখার ক্ষেত্রে বললাম যে আমি পেপারে এই টপিকটা হচ্ছে বা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। তো আমি এই রিলেটেড ইনফরমেশন চাচ্ছি, আমার মতো করে আমি লিখলাম ওইখানে। আমার যতটুকু সম্ভব আমি ওকে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করলাম যে এটা আমি চাচ্ছি। তো দেন আমি ওইটা দিয়ে যে আউটপুটটা পাই, আমি সরাসরি যদি চ্যাট জিপিটি কে দেই, ওইটা দিয়ে যে আউটপুটটা পাই, তো ওইটার থেকে আবার বেটার হয় আমি যতটুকু লিখছি ওইটাকে দেখা যাচ্ছে চ্যাট জিপিটির আরেকটা নতুন নিউ চ্যাট ওপেন করে, অথবা ধরলাম যে জেমিনিতে, জেমিনিকে দিয়ে বললাম যে আমি হচ্ছে এই রিলেটেড ইনফরমেশন চাচ্ছি, তো এই প্রম্পটটাকে তুমি হচ্ছে আরো সুন্দরভাবে অর্গানাইজ করে দাও যেন আমি মানে বেস্ট আউটপুটটা পাই। তো সেক্ষেত্রে ও মানে ওই প্রম্পটের মধ্যে এমন সুন্দরভাবে মানে কিছু কথা গোছায় দেয়, নতুন নতুন সুন্দর সুন্দর কথা অ্যাড করে দেয়। তো ডেফিনেটলি তখন হচ্ছে আমার মানে আউটপুটটা ওই প্রম্পট দিয়ে অনেক অনেক বেটার আসে আর কি। রাইট, এটা খুবই খুবই ভালো আইডিয়া বলছি, খুবই ভালো। আমি এইটা তোমার কোন একটা টুলে দেখছি, আমি মনে নাই ওই টুলে, এডুকেশনের একটা কোন এআই টুলে আমি মনে করি জাস্ট লিখলাম যে ক্লাস 7 এর ম্যাথ ক্লাস নোটটা বানাও। তো তখন করে কি ওই এইটা নিয়ে ও আবার একটা প্রম্পট লেখে 3-4 লাইনে, এইরকম লেখো, কুইজ থাকতে হবে এই করে ও ওদের একটা প্রেশার ইয়েতে কনভার্ট করে ফেলে 4 লাইনে। এবং ওই 4 লাইনে ওটা যখন রান করে তখন অনেক ভালো আউটপুট আসে। তো এটা খুবই ভালো আইডিয়া বলছো, এটা আমরা ট্রাই আউট করতে পারি আর কি। যে প্রথমে চ্যাট জিপিটি কে বললাম যে তুমি আমার এটার উপরে বেস করে একটা তুমি প্রম্পট লিখে দাও, তারপরে সেই প্রম্পটটা আবার চ্যাট জিপিটি কে দিলাম, তাই তো? জি স্যার, জি। খুব ভালো আইডিয়া। আমাদের চ্যাট বক্সে আরেকটা প্রশ্ন আছে অন বিহাফ অফ এমডি দুলাল হোসেন। স্যার, ক্যান ইউ ডিসকাস এআই কপিরাইট ইস্যুস? হ্যাঁ, এআই এর কপিরাইটের বিষয়টা অনেক গভীরে, গভীর ইন সেন্স যে আসলে এটা মানে অনেক ফিলোসফিক্যাল ডিসকাশন। কারণ আসলে দেখেন যে আমাদের যে যে কন্টেন্টের ওনার যে যে টেক্সটটা লিখছে, সেই টেক্সটার তো তার একটা ওনারশিপ থাকা উচিত। কিন্তু দেখা গেল যে এই সমস্ত টেক্সট ইন্টারনেট থেকে স্ক্র্যাপ করে এই সমস্ত এআই মডেল গুলা তৈরি হয়েছে। এআই মডেল গুলা কখনোই তার মেইন কোন কন্টেন্ট কোথা থেকে নিতেছে তার ইয়েটা আহ, মানে মেনশনটা করে না ওইভাবে। তো আপাতত যেগুলো দেখলাম যে রিসার্চ রিলেটেড যেগুলো, যেমন ইভেন চ্যাট জিপিটি তেও একটা ইয়ে আছে, সাইট টুল আছে যেটা নাম হচ্ছে স্কলার জিপিটি। তো স্কলার জিপিটি তে যে রেজাল্ট দিবে ওগুলো ডেফিনেটলি ওই পার্টিকুলার পেপারকে রেফার করেই দিবে। তো আমি যদি কোনো একটা টেক্সট বা রেজাল্ট অথেন্টিক জেনুইন যে পেপার থেকে ইন্সপায়ার হয়ে নিচ্ছি সেই পেপারকে আমি যদি সাইট করি, তাহলে আমি মনে করি যে আমরা কপিরাইটের ভিতরে থাকি না। তো আমরা যারা রিসার্চার আমাদের আশা রাখি যে এই সমস্যাটা হবে না, আমরা জেনুইন পেপার থেকে কোটেশন বা সাইটেশন করেই আমাদের যে কোনো ম্যাসেজ লিখবো। আর সেকেন্ড হচ্ছে যে আমার মানে এটা সবসময় মনে রাখতে হবে যে এই টুলগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, কিন্তু আমার রিপ্লেসমেন্ট না। আমরা আমাদের কাজ করব, কিন্তু ইনিশিয়াল যে বেসিক, এখন আমি যদি ধরেন এই কনসেনসাস থেকে আমি একটা টেক্সট কপি করে বসে যাই, এটা কিন্তু একদম রং হবে।
কারণ ওটা ও আমাকে 10টা পেপার নিয়ে আসে, 10টা পেপারের উপর একটা টেক্সট দিচ্ছে, সেটাও আমি সেটা পড়ে বুঝে সে আমার মতো করে আমার ইন্টারপ্রিটেশনটা দিলে সেটা সবচেয়ে ভালো হবে। তো ওই জায়গাটা আমাদের নিজস্ব যে ক্রিটিক্যাল জায়গা, নিজস্ব যে মানে সেন্স, সেই সেন্সটা কাজে লাগে কাজটা করতে হবে। আমি যদি এভাবে শর্টকাট করতে যাই তাহলে কিন্তু এটা ভুল হবে। এবং এভাবে অনেকেই কিন্তু জিনিসটাকে ইয়ে করে ফেলতেছে। মানে দেখা গেছে যে ওই দিন ব্র্যাকের এক টিচারের সাথে কথা বলতেছিলাম, ব্র্যাকে বললো যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে কোডিং অ্যাসাইনমেন্ট, কিন্তু এই কোডিংও সবার একই রকম, মানে সব চ্যাট জিপিটি দিয়ে কোড কপি করে করে দিচ্ছে। তো ওইটা হলে তো আসলে আমাদের কোনো লাভ হচ্ছে না, মানে লার্নিংটা হচ্ছে না। তো ওই জায়গায় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি কিভাবে আসলে এআই এর পাওয়ারটা ইউজ করবো। নিজেকে রিপ্লেস করে ফেললে কিন্তু আমরা এই সময় সাফার করবো। থ্যাংক ইউ স্যার। আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। তো আমি স্যারের কথা ধরে একটু শেষ থেকে শুরু করতে চাই, যে যারা এখানে অনেকেই আছেন যারা হচ্ছে জাস্ট আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে রিসার্চে একেবারেই নতুন, তাদের ক্ষেত্রে একটা ডিসক্লেমার থাকবে যে আপনারা ট্রাই করবেন আপনাদের থিসিস এবং দেখা যাচ্ছে প্রথম একটা দুইটা পেপার একটু নিজেরা লেখার জন্য। আপনি ইংলিশ পারেন না, ঠিক আছে, সমস্যা নেই, আপনি বাংলাতে গুগল ট্রান্সলেট ইউজ করেন। গুগল ট্রান্সলেট ইউজ করে বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে দুই একটা পেপার লিখেন। আপনি যখন প্রসেসটা বুঝে যাবেন তখন আপনি গিয়ে এআইটা ইউজ করলে বেস্ট রেজাল্টটা পাবেন। আদারওয়াইজ এআই নট 100% অ্যাকিউরেট, প্রায়ই এটা মিস ইনফরমেশন দেয়। তো এইটা আপনি যদি ওইটা ধরতে না পারেন যে কোনটা ঠিক দিচ্ছে আর কোনটা ভুল দিচ্ছে, তো আপনার বেসিকটা কখনোই ডেভেলপ হয় না। আর আরেকটা সুখবর সেটা দেয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই থাকি একটু টেনশনে থাকি যে এআই দিয়ে পেপার লিখলে সেটা জার্নালে অ্যাকসেপ্ট করবে কিনা, এই জন্য আমরা আবার এআই দিয়ে লিখে সেটা হিউম্যানাইজ বা প্যারাফ্রেজ করি। বাট মোস্ট অফ দি জার্নালের পলিসি হচ্ছে যে এআই আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে। আহ, বেশিরভাগ জার্নালই এটা কাউন্ট করে না খুব একটা, কারণ তাদের পলিসি আছে এআই ইউজ করার। কিছু কিছু জার্নাল বলে যে ওইটা আপনাকে মেথোডোলজিতে ইনক্লুড করতে হবে, আর কিছু কিছু জার্নাল হচ্ছে শুধু বলে যে আহ, আহ, ইয়াতে অ্যাকনলেজমেন্টে দিয়ে দিলেই হবে। তো এই হচ্ছে মোটামুটি পলিসি। আরেকটা, এখানে যেহেতু আমাদের আহ, মানে তিনজন সম্মানিত চেয়ারম্যান আছে, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের থিসিস এর ক্ষেত্রে এআই ইউজের কোনো পলিসি আনা যায় কিনা, কারণ দেখা যাচ্ছে যে এআই বেশিরভাগ স্টুডেন্টই এআই ইউজ করতেছে, যেহেতু এখনো আমরা মনে হয় এটা কাউন্ট করি না যে এআই কতটুকু ইউজ করতেছে। অনেক ইউনিভার্সিটিতে আমার জানা মতে এমআইএসটি, পিইউটি যে কিছু পলিসি আছে যে এআই এর ওরা কিছু সার্টেন লিমিট করে দিছে, তো এটা ডিন এবং প্রেসিডেন্সিতেও এটা কোনো পলিসি আনা যাচ্ছে না এই ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে। আহ প্রথমত আমাদের স্পিকার শিহাবুদ্দিন স্যারকে। আহ এখন আমি আমাদের চিফ গেস্ট ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে বাংলাদেশ উম, তাকে কিছু অনুরোধ করতেছি কিছু আজকে সেশনটা নিয়ে কিছু মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ শাহাবুদ্দিন স্যার। আহ, আমি আসলে আহ, উম, প্রথমে ধন্যবাদ দিতে চাই প্রফেসর শিহাবুদ্দিনকে, এত নাইসলি অর্গানাইজড কন্টেন্ট আমাদের স্টুডেন্ট কলিগস এবং ইনক্লুডিং মি আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, এবং আমরা ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু শিখেছি। আমরা বে- এত বেশি কন্টেন্টের যুগে চলে আসছি, এত বেশি অ্যাপ্লিকেশনসের যুগে চলে আসছি, যে পার্টিকুলারলি রিসার্চের যে টুলসগুলো, আমরা জানি বিভিন্ন রকম টুলস আছে, কিন্তু একটার সাথে আরেকটা রিলেট করে কমপ্লিট একটা সেশন আমরা যেটা দেখলাম, আম, সেটা ডেফিনেটলি গোয়িং টু বি খুবই ইউজফুল সবার জন্য। বিশেষ করে আমাদের নবীন ছাত্র যারা আছে, যারা নতুন করে রিসার্চ নিয়ে ভাবে, রিসার্চ করতে চায় এবং রিসার্চ নিয়ে কেরিয়ার করতে চায়, তাদের জন্য এটা একটা খুব ভালো স্টার্ট আপ স্টার্টিং পয়েন্ট হয়েছে। আম, এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে। আম, বিশেষ করে আমরা সবাই এআই এর
ইউজ নিয়ে খুবই কনসার্ন। এর দিয়ে ইউজ করলে আমাদের এটাকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য হবে কি হবে না। তো এখানে আমার নিজের একটা ওপিনিয়ন আছে, এটা কোনো প্রুভেন ওপিনিয়ন না, বাট আমার নিজের ওপিনিয়ন যেটা সেটা আমি একটু বলি আপনাদের সাথে। এআই হচ্ছে জাস্ট এ টুল। আমাদের প্রফেসর শিহাব অলরেডি বললেন যে এআই ইজ লাইক এ ক্যালকুলেটর। আমি কিভাবে এটা ইউজ করতে চাই সেটাকে ওইভাবে আমি সেট আপ করে তারপরে করতে পারি। আমারও সিমিলার অপিনিয়ন যে ইটস এ টুল। এখন ফর ফর এক্সাম্পল আমাদের এআই নাই, যদি এআই না থাকে মানুষের দুই রকম ভাবেই কিন্তু রিসার্চ করতো ট্রেডিশনালি। একটা হচ্ছে অন্যের পেপার দেখে নিজে কিছু ল্যাঙ্গুয়েজ মডিফাই করে ওই ডেটা, ওই ডায়াগ্রাম সেম ওইটাকে কপি করে পেপার পাবলিশ করা, এবং সেটাকে আমরা প্লেজারাইজ কন্টেন্ট হিসাবে ভাবি, এবং সেটা ও- পৃথিবীব্যাপী স্বীকৃত। আর আরেকটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্টের অরিজিনালিটি, আইডিয়ার অরিজিনালিটি। এইটা এইটা মানে অত বেশি বলা হচ্ছে না। একটা আইডিয়া, একটা আইডিয়ার উপর দাঁড়িয়ে একটা পেপার হয়। এখন এই আইডিয়াটা একটা হাইপোথিসিসকে আমি থিসিস পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে অনেক শ্রম কিন্তু জড়িত। এটা কিন্তু ওভারনাইট হওয়ার মতো কোনো কিছু না। এই যে আমি একটা এক্সপেরিমেন্ট, একটা আইডিয়া আসলো, সেই আইডিয়াটাকে আমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে থিসিস স্টেজে নিয়ে যাওয়া, এবং এইটার বেসিসে আমি যখন লিখবো তখন নিশ্চয়ই আমার এখানে লিটারেচার রিভিউ করতে হবে। এখানে আম, অন্যান্য পেপারের সাথে আমার কম্পারিজন করতে হবে। এখানে কিছু ডায়াগ্রাম জেনারেট করতে হবে। এখন এই ডায়াগ্রামগুলো জেনারেট করার জন্য আমি এআইটাকে সিম্পলি টুল হিসাবে ব্যবহার করতে পারবো। এখন সিম্পলি টুল হিসাবে যদি ব্যবহার করি, আমার মনে হয় না এতে কোনো কিছু হার্ম আছে। এখন আমি যদি চিন্তা করি যে না, আমি 5টা পেপারকে দিয়ে একটা লিটারেচার রিভিউ বানিয়ে সেটাকে আমি পেপারে দিলাম, তারপরে একটা অন্য একটা পেপারের আইডিয়াটাকে চুরি করে সেই আইডিয়াটাকে এখানে আমার পেপারে ফিট ইন করে দিয়ে ফাইনালি আমি একটা পেপার দিয়ে দেবো, এটা আগেও যেমন চুরির কাজ হিসাবে গণ্য হতো, আমার মনে হয় এখনো গণ্য হবে। সামটাইম লেটার এটা একইভাবেই সে ধরনের কন্টেন্ট হিসাবে গণ্য হবে। সো এটা জেনারেল জেনারেল থাম্ব মানে রুল হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমার কাজের অরিজিনালিটি কতটুকু সেটা আমি নিজেকে যদি জিজ্ঞাসা করি, আর আমি যদি আমার কাছে অ্যান্সার যদি আসে যে না এটা 100% অরিজিনাল কাজ, আমি এখানে যেই কাজটা করেছি সেটার পেছনে যথেষ্ট পরিমাণ শ্রম আছে, এবং এটার যে ফাইনাল রেজাল্ট যেটা আমি প্রেজেন্ট করছি সেটা সেটা আমার নিজের তৈরি, তাহলে এটা নিয়ে আর দুর্ভাবনার কোনো কারণ নাই। একদমই কোনো কারণ নাই। ওই 2-4টা সেন্টেন্স আমরা আমাদের আগেও ধরা পড়তো, যেটা কিনা মনে হতো যে প্লেজারাইজড বা কপি করা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা অরিজিনাল। এটা সবসময় হতে পারে। হ্যাঁ, আমি একটা কি বলে বিবলিওগ্রাফিক কন্টেন্ট যেগুলো, সেগুলো দেখা যায় যে একবারে হুবহু হয়ে যায়, এবং সেটার কারণে 10%, 5%, 10% এমনিও সবসময় কপি দেখা যায়। কিছু কিছু জেনারিক সেন্টেন্সেস থাকে যেটা কিনা সব সময় কমন, তো এগুলো দেখা যায় যে আম, আগেও ওইটাকে মনে হতো যে কপিড কন্টেন্ট, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট। সো আমার মনে হয় ওই স্টিকিং টু দ্য বেসিক, যে আমরা আমাদের আইডিয়াটা কতটুকু অরিজিনাল সেটার উপর বেসিস করে আমরা আমাদের কাজটাকে কতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি, সেটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, ল্যাঙ্গুয়েজ এখন আমরা এআই দিয়ে যদি জেনারেট করি, আর এর আগে যেটা ছিল, আমি যখন আম, সাউথ কোরিয়াতে গেলাম, সাউথ কোরিয়াতে দেখি যে আমাদের কোরিয়ান আম, যারা ল্যাব মেম্বার ছিল, তারা তাদের থিসিসটাকে ওই প্রুফ রিডার দিয়ে, পয়সা পে করে প্রুফ রিডার দিয়ে থিসিসটাকে প্রুফ রিড করিয়ে নিয়ে আসতো, এবং তার জন্য টাকা পে করতো। এখন সেই কাজটাই কিন্তু এখন আমরা এআই দিয়ে করতে পারছি ফর ফ্রি। হ্যাঁ, আমরা আমাদের একটা একটা ডকুমেন্ট লিখলাম, সেই ডকুমেন্টটাকে আমি পলিশিং করার জন্য আমি এআইটাকে ইউজ করছি। আমার মনে হয় না যে এখানে খুব হার্মফুল কোনো কিছু করছি। আমার এখানে এখানে আমার মনে হয় না যে খুব মানে কমিউনিটির জন্য খুব হার্মফুল কোনো কিছু আছে। আমার যেটা করছি, আমার আইডিয়াটাকে পলিশড ওয়েতে রিপ্রেজেন্ট করছি, যাতে করে আমার কমিউনিটির কেউ যদি আমার পেপারটা পড়ে সে যেন বেটার ওয়েতে সেটাকে বুঝতে পারে। সো এটা হচ্ছে আমার অপিনিয়ন। আমি একটু এখন জাস্ট আমাদের নবীন যারা শিক্ষার্থী তাদের জন্য টুকটাক কিছু বলে আমি শেষ করতে চাই, কারণ রাত হয়ে গেছে। এআই
সিম্পলি আমাদের হাতে টুল হিসেবে এসেছে, এবং এটাকে পজিটিভ অর্থে ব্যবহার করতে হবে। যে কোনো টুলই পজিটিভ নেগেটিভ বিভিন্নভাবে ব্যবহার করা যায়, তোমরা এটাকে পজিটিভলি ব্যবহার করার চেষ্টা করবে। আম, যেটা আমাদের প্রফেসর শিহাব দেখিয়ে দিলেন, এরকম ভাবে স্ট্রাকচার ওয়েতে তোমরা যদি রিসার্চ করতে পারো, তাহলে যেটা সবচেয়ে বেশি উপকার হবে তোমাদের সেটা হচ্ছে যে 1 মাসের কাজ তুমি 1 সপ্তাহে করে ফেলতে পারবে, কিংবা তারও আগে করে ফেলতে পারবে। হ্যাঁ, সো আগের জেনারেশনের যারা রিসার্চাররা যত বেশি প্রোডাক্টিভ ছিল, তাদের তুলনায় তোমরা অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবে অল্প সময়ে। তোমার যদি ধৈর্য থাকে, তোমার যদি আম, ইচ্ছা থাকে, তোমার যদি অধ্যবসায় থাকে, তাহলে দেখা যাবে তুমি অল্প সময়ের মধ্যে অনেক উচ্চ মানের কাজ করতে পারবে। এবং পরিশেষে একটা কথাই বলবো যে এথিক্যাল পার্টটুকুকে আমাদের সবাই কনসিডারেশন রাখতে হবে। এআই এর বিভিন্ন রকমের এরিয়া আছে, বাট এথিক্যালি যেন আমরা এআইটাকে ব্যবহার করি, আম, সেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ যেহেতু আম, গবেষণায় এখনো অনেক পিছিয়ে, আমাদের ইয়াং মাইন্ডস তারা যদি এইসব এআই টুলস ব্যবহার করে বহির্বিশ্বের সাথে এখনই কম্পিটিশন শুরু করে, সুনার ও লেটার আমরাও বহির্বিশ্বের বিভিন্ন দেশের সাথে হয়তো কম্পিটিশন স্টেজে চলে যেতে পারবো। আর সবই সব সব সবকিছুর পরে প্রথম কথাটা হচ্ছে যে আমাদের ইচ্ছা শক্তি, এবং আশা করি আমাদের ইচ্ছা শক্তি আমাদের সেই জায়গায় নিয়ে যাবে। সো পরিশেষে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আম, আমি আসলে অনার্ড যে এরকম একটা আম, সুন্দর ওয়েবিনার প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে। আমি আসলে অতটুকু যোগ্য মনে করি না। প্রফেসর শিয়াব অনেক সুন্দর করে অনেক কন্টেন্ট, রিচ রিচ অ্যামাউন্ট অফ কন্টেন্ট দেখিয়েছে, আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমি তার কাছে কৃতজ্ঞ, এবং আবারও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবং শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার, আপনি একটু অনুষ্ঠানটা শেষ করে দেন। আমরা আসলে সবাই অনেক বেশি আহ, অনেক কিছু আজকে শুনলাম। আমার মনে হয় আজকে এই সেশনটা আসলে সবার জন্য খুব ফ্রুটফুল একটা সেশন গেছে। সবাই অনেক বেনিফিটেড হয়েছে, এবং এই আইডিয়া গুলোকে আমরা যেন সামনে আরো সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, এবং যত আমরা ইউটিলাইজ করবো তত বেশি আমরা আসলে এক্সপার্টিস আমাদের মধ্যে গ্রো করবে আর কি। এটাই। আর শিহাব স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর কিছু পয়েন্ট আউট করে দেওয়ার জন্য। সেই সাথে আমাদের হাসান স্যারকে অনেক ধন্যবাদ, এবং সাথে আমাদের সাথে যারা ছিলেন, আমাদের অনেক ফ্যাকাল্টি মেম্বাররাও ছিলেন, সেই সাথে আমাদের অনেক স্টুডেন্টরাও ছিলেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ স্যার।